মুম্বাইয়ে তখন নিশুতি রাত। সমুদ্রতটে জেলেরা তখন সারাদিনের ক্লান্তি ভুলে আনন্দে মেতেছে। এমন সময় দেখা গেল একটি স্পিড বোটে করে কয়েকজন যুবক মুম্বাইয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। কিন্তু এরা কারা? কোথা থেকেই বা আসলো? বিচে বসা জেলেরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারল না। ধীর পায়ে ওই যুবকের দল শহরের দিকে এগিয়ে গেল। কিন্তু তার আগে কি ঘটেছিল চলুন তা জেনে নিই। একটি ভারতীয় মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য রেডি হচ্ছিল। এমন সময় তারা দেখতে পায় আরেকটি ট্রলার সাদা পতাকা নাড়িয়ে সাহায্যের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছে। ভারতীয় ট্রলারটি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের দিকে এগিয়ে যায়, কিন্তু তারা গুণাক্ষরেও কোনো বিপদের আঁচ করতে পারেনি। যখন বুঝল তখন সবটাই তাদের হাতের বাইরে। তারা ভারতীয় ট্রলারে এসেই সবাইকে বন্দী করল। ভারতীয় ট্রলারটি চালানোর জন্য একজনকে রেখে বাকিদের নিজেদের ট্রলারে তুলে নিল। ততক্ষণে ভারতীয় জেলেরা বুঝে গেছে যে তারা পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার হাতে বন্দী হয়েছে এবং এরা মুম্বাইয়ে বিরাট কিছু ঘটাতে চলেছে। বারো জনের একটি দলকে তারা ভারতীয় ট্রলারটি করে মুম্বাইয়ের দিকে রওনা করে দেয়। এইভাবে তারা রাতের অন্ধকারে এসে পৌঁছায় মুম্বাইয়ের সমুদ্র তীরে। তারপর কি হলো জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই প্রচুর শেয়ার করবেন। ওই 12 জনের দলটি আবার ছোট ছোট উপদলে ভাগ হয়ে ছড়িয়ে পড়ল পুরো মুম্বাইতে। তারা খুঁজতে থাকলো জনবহুল অঞ্চল। সারা বিশ্বের মতো তারাও জানত যে মুম্বাই কখনো ঘুমায় না। ধীরে পৌঁছাতে লাগলো বড় রেস্তোরাঁ, নাম জাদা হোটেল, যেখানে বিদেশি অতিথিদের আনাগোনা রয়েছে, হাসপাতাল, রেল স্টেশন ইত্যাদি জায়গায়। এইসব জায়গায় পৌঁছেই তারা নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারতে শুরু করল, সঙ্গে মুড়ি মুরুকির মতো গ্রেনেড বিস্ফোরণ করাতে লাগল। সাধারণ মানুষ তখন দিশাহারা। কি করবে, কোথায় পালাবে, কিছুই বুঝে ওঠার আগে গুলিতে গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। দক্ষিণ মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে, ওবেরয় ট্রাইডেন্টে,
তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ার হোটেলে, কামা হাসপাতাল, নরিমান হাউসে, সম্ভাব্য সব জনবহুল এলাকাতেই তারা হামলা চালায়। তবে কামা হাসপাতালে হামলা চলাকালীন পুলিশ এসে পড়ে, কিন্তু তাও তাদের আটকানো যায়নি। থেকে বেরোনোর সময় তারা ক্রমাগত গুলি ও গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশ তখনও পর্যন্ত অনুধাবন করতে পারেনি এরা কারা, কোথা থেকে এসেছে, তাদের সাথে কী ধরনের অস্ত্র আছে, যার ফলে পুলিশ তখনকার মতো ছত্রাখান হয়ে যায়। থেকে বেরোনোর সাথে সাথেই তারা একটি পুলিশের জিপের সামনে পড়ে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি চালাতে শুরু করে। একে একে সব পুলিশ কর্মীর মৃত্যু হয়। তাদেরকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে ফেলে দিয়ে সেই গাড়ি নিয়ে তারা অন্য গন্তব্যের দিকে রওনা হয়। কিন্তু ওই গাড়ির পেছনের সিটে দুজন পুলিশ কর্মীর দেহ পড়ে আছে। তারা বুঝতেও পারেনি যে তাদের মধ্যে একজন তখনও বেঁচে আছে, কিন্তু তিনি শুধুই মরার ভান করে শুয়ে আছে। কিছু দূর যাওয়ার পর গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ওই দুই যুবক তখন গাড়ি থেকে নেমে পড়ে এবং দেখতে পায় আরেকটি গাড়ি আসছে। সেই গাড়িটিকে তারা ছিনতাই করে, আর সেই ঘটনাটাই পেছনের সিটে আহত অবস্থায় পড়ে থাকা পুলিশ কর্মী গাড়ির নাম্বার সহ বিশদে জানিয়ে দেয় পুলিশের কন্ট্রোল রুমে। শহর জুড়ে শুরু হয় নাকা চেকিং। মধ্যেই গাড়ি নিয়ে ওই দুই যুবক চলে আসে নাকা চেকিংয়ের সামনে। পুলিশ তাদের গাড়ি থেকে নেমে সারেন্ডার করার জন্য বলতে থাকে, কিন্তু ওই দুই যুবকের মাথায় ছিল অন্য প্ল্যান। তারা গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ এবার আর কোনো ভুল করেনি। তারা গাড়িটি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ গুলি চালানো বন্ধ করে। গাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশ ধীরে ধীরে গাড়িটির দিকে এগোতে লাগে। একজন কনস্টেবল গাড়ির বাদিকের দরজা খুলতেই জীবিত এক যুবক গুলি চালাতে শুরু করে। গুলি খাওয়া অবস্থাতেই ওই কনস্টেবল যুবকটিকে গাড়ি থেকে টেনে বার করে, আর সাথে সাথেই অন্যান্য পুলিশ কর্মীরা তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে ধরে ফেলে। ধরা পড়ে আজমল কাসব। তার আরেক সঙ্গী ঘটনাস্থলেই নিহত হয়, আর বাকিরাও ধীরে ধীরে পুলিশের গুলিতে নিহত হয়, যা আজমল পরে জানতে পারে। শুরু হয় আজমলের বিচার পর্ব। বিচারে আজমল দোষী প্রমাণিত হয়, তার ফাঁসির আদেশ হয়। আতঙ্ক নগরী ততদিনে নিজের পরিচিত শহরে পরিণত হয়েছে।